এভরিবডি এই ভিডিওতে আমি তোমাদের জেকার অপারেটিং সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো 2 মার্কসের আসতে পারে তার প্রবলেম নিয়ে আসছি। তো জেকার যে কোশ্চেন্স গুলো ক্যারি করে তার মধ্যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের যে স্কোরিং করা যাবে প্রপারলি, তুমি অ্যান্সারটাকে আইডেন্টিফাই করতে পারবে কোনটা হবে কি হবে না। এবং এগুলোতে 2 মার্কসের কোশ্চেন প্রচুর এসে যায়, এগুলোতে কিন্তু র্যাঙ্ক কিন্তু এফেক্টেড হয়। তো দেখো, প্রথমে আমি কয়েকটা প্রবলেম নিয়ে আসছি অপারেটিং সিস্টেমের, সেই প্রবলেমগুলো তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা খাতায় সলভ করে যাবে। তো এরকম আমি প্রত্যেকটা সাবজেক্টে ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেড প্রবলেমগুলো সলভ করতে থাকবো। যেমন আগে একটা ভিডিও আছে ডেটা স্ট্রাকচার, তোমরা ওই প্রবলেমগুলো ডেফিনেটলি প্রত্যেকটা খাতায় করে নিও। প্রত্যেকটা প্রবলেম খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এক্সামে আসে। অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, সি++, মেশিন লার্নিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সমস্ত সাবজেক্টে নেটওয়ার্কের আমি এরকম ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেড প্রবলেমগুলো সব নিয়ে আসবো এক করে। তোমরা চ্যানেলটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারে। তো লেটস স্টার্ট উইথ দ্য প্রবলেম অফ ওয়েস এমসিকিউ। ফার্স্ট যে প্রবলেমটা দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে। তো প্রসেস P1, P2, P3, P4 দেওয়া আছে, তার মধ্যে অ্যারাইভাল টাইম 0, 3, 5, 6 দেওয়া আছে, বার্স্ট টাইম 7, 3, 5, 2। তো এই যে প্রসেসগুলো দেওয়া আছে এখান থেকে অ্যাপ্লাই করতে বলেছে ফাইন্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইম বানাতে বলেছে, অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর SRTF ইউজ করে আমি এটা অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করবো। তো কিভাবে দেখো, স্টেপ বাই SRTF ইউজ করে এটা কিভাবে তোমরা করবে স্টেপ বাই স্টেপ বুঝে নাও। তো ফার্স্ট যেটা আছে এখানে বোঝার বিষয় হচ্ছে SRTF জিনিসটা কি। SRTF হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, যেটাকে আমরা প্রিএমটিভ শর্টেজ অফ ফার্স্ট বলি। প্রিএমটিভ একটা নন প্রিএমটিভ আছে, একটা প্রিএমটিভ আছে, এটা হচ্ছে প্রিএমটিভ। তো এখানে যে আইডিয়াটা ফার্স্ট করতে হবে এইগুলো সলিউশন করার সময়, তো ফার্স্টে জানতে হবে যে অ্যারাইভাল টাইম অনুযায়ী কে আগে এসছে। P1 এসছে, তাহলে কিউটা আগে বানাবে। রেডি কিউ বানাচ্ছি এখানে, তাহলে অ্যারাইভাল P1 আগে এসছে, তাহলে P1 ফ্রন্ট, P1 এর রিয়ার থাকলো কিউতে, এবং ওকে কাজটা দিয়ে দিলাম। তাহলে আমি এদিকে ন্যাটচাট আঁকবো, তোমাদের করে দেখাতে হবে, বাট রাফে ক্যালকুলেটটা করতেই হবে তোমাকে, নাহলে বুঝতে পারবে না। তো সবার আগে এলো P1, তাহলে সবার আগে যেহেতু P1 এসছে, P1 কাজটা শুরু করে দেবে। কতক্ষণ P1 করতে পারবে? যতক্ষণ অব্দি নেক্সট আসছে কেউ। P1 0 থেকে 3 অব্দি করতে পারবে। দেখো নেক্সট হচ্ছে 3 নম্বরে কেউ আসছে, তাহলে P1 3 অব্দি করতে পেরেছে। তাহলে 3 নম্বরে দেখা গেল যে P1 এর পরে P2 এসে গেছে, তাহলে P1 এর রিমেনিং টাইম কত আছে? 4 আছে। ভালো করে বোঝো, রিমেনিং 3 অব্দি হয়ে গেল, 7-এর মধ্যে 3 হয়ে গেছে, তাহলে বাকি রইলো কত? 4। ওইটাই হচ্ছে মেইন আইডিয়া, যে বাকি কতটা রয়েছে। যখন ও একা কাজ করছিল তখন কেউ আসছিল না, করে যাচ্ছিল, যেই কেউ আসলো এবার তার সাথে যে আসলো তার বাকি টাইমের সাথে কম্পেয়ার করবে। একজনের 4, P2 কত হচ্ছে? P2 3। 4 আর 3-এর মধ্যে ভালো করে দেখো, 4 আর 3-এর মধ্যে ডেফিনেটলি দেখো ভালো করে কে স্মলেস্ট আছে? 3 স্মলেস্ট আছে। তো শর্টেস্ট রিমেনিং তাদের মধ্যে 3 স্মলেস্ট আছে, তাই 3 কে নেওয়া হবে। তাহলে P2 কে নেওয়া হলো, P2 কে বললো P2 কাজ করো। P2 কতক্ষণ করতে পারবে? নেক্সট জন যতক্ষণ আসছে, দেখো নেক্সট জন 5-এ এসে গেছে P2, তাহলে ওর বাকি রইলো কতটা? বাকি রইলো 1 বাকি রইলো। এর কতটা বাকি আছে? 4 বাকি আছে। এবার যে ঢুকলো সে কে? P3 ঢুকেছে, তাহলে P1 ছিল, P2, তারপরে এখন P3 ঢুকেছে। P1 এর বাকি কতটা আছে? 4 আছে। P3 বাকি কত হচ্ছে? 1 আছে। P3 যে ঢুকলো তার বাকি কত? 5। তার মানে কি, 3জন যে কম্পিটিশন হলো তাদের মধ্যে থেকে ছোট কে রইলো? P2ই রইলো। P2 বলছে আমি তোদের থেকে অনেক ছোট আছে, আমি কাজটা কন্টিনিউ করবো। তাহলে P2 বলছে আমি কাজটা কমপ্লিট করে নেবো। তো 6-এর মধ্যে কাজটা শেষ। এবার দেখো 6-তে আরেকজন এসে গেছে, P2 তো শেষ করে বেরিয়ে গেল, কারণ P2 তো আর কাজের রিকোয়ারমেন্ট নেই, কমপ্লিট হয়ে গেল। এখন পড়ে থাকলো কারা? P1 পড়ে আছে, P3 পড়েছে, আর P4ও ঢুকে গেল। কিন্তু দেখো 6 যেই হয়েছে 6-এর মধ্যে ঢুকে পড়েছে। তাহলে এখন 3জনই আছে। P1 এর কত আছে? P1 এর 4 আছে, P2 নেই, শেষ হয়ে গেছে, P3 পড়ে আছে 5, আর P4 যে ঢুকলো 2। এবার দেখো 3জন যারা কিউতে আছে, এটা যারা বুঝবে তারা ক্লিয়ারলি পারবে। তাদের মধ্যে ছোট কে আছে? P4 আছে, তাহলে P4 চান্স পেয়ে গেল। আর তো কেউ আটকাবে না। কেন কেউ আটকাবে না? এদিক থেকে অ্যারাইভাল টাইম আসা বন্ধ হয়ে গেছে। 6-এর পর তো আর কেউ ওকে আটকাবে না, তাহলে যেই ছোট সেই পুরো কাজটা কমপ্লিট করে নেবে। এবার ফ্রিডম পেয়ে গেছে পুরোটা। তাহলে P2 বলবে আমি পুরো কাজটা করে নেবো, P2 বলছে 8-এ শেষ করে ফেলবে P2। আর এরপরে P3 আর P1 পড়ে থাকলো, তাদের মধ্যে কম্পিটিশনে P1 জিতে গেল, তাহলে P1 পুরো কাজটা করে নিল, P1 হচ্ছে 12 হয়ে গেল। এইখানে কেউ আটকানো আর কেউ নেই, কারণ পুরো কাজগুলো এদের মধ্যে কম্পিটিশন। লাস্টে P3 শেষ করে নিল, P3 পুরো কাজটা কমপ্লিট করে নিল, P3 বাকি ছিল 5, পুরো 17তে শেষ হয়ে গেল। তো এই জায়গাটাই খুব ক্লিয়ারলি বোঝার।
তো এখানে আগে যারা এটা আঁকতে পারবে সেই পুরো প্রবলেমটা সলভ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। এমসিকিউ যে ধরনের কোশ্চেন আছে, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, আমি সবকটাই করে দিচ্ছি। তো দেখো এবার এটা বুঝবে কি করে 17ই আমার রাইট হয়েছে কিনা। দেখো সবকটা বাস টাইম যদি যোগ করো 7 3 10 5 15 2 17, এটা সামের সাথে ওই সামটা মিলিয়ে যাবে, তাহলে জানবে এটা কারেক্ট হয়ে গেছে। তো এখানে আমি পুরো প্রবলেমটা এখান থেকে সলভ করে ফেলেছি। এবার আমি টেবিলটা বানাবো। টেবিলে কি হবে, প্রসেস হবে, অ্যারাইভাল টাইম হবে, বাস টাইম হবে। তাহলে আগে এগুলো আমি লিখে নেবো, P1 P2 P3 P4, 0 3 5 6 7 3 5 2। এবার ফার্স্ট কাজ হবে কমপ্লিশন টাইম বানানো। কমপ্লিশন টাইম মানে কখন কমপ্লিট হয়েছে, কমপ্লিশন টাইম সিটি। দেখো P1 এর কমপ্লিশন টাইম কত, P1 কখন ছেড়েছে, 12তে ছেড়েছে P1, P1 12তে ছেড়েছে। P2 কখন ছেড়েছে, P2 কখন ছেড়েছে, 6 এ ছেড়েছে P2। P3 কখন ছেড়েছে, P3 17তে ছেড়েছে P3। P4 কখন ছেড়েছে, P4 8 এ ছেড়েছে। তাহলে আমি যেখানে কমপ্লিট হচ্ছে কাজটা, মানে লাস্ট যে কমপ্লিট হচ্ছে, P1 এ লাস্ট কমপ্লিট হচ্ছে 12তেই লাস্ট কমপ্লিট, কিন্তু এটা মাথায় রাখবে। P2 6 শেষ হচ্ছে, P3 কত 17 শেষ হচ্ছে, আর P4 হচ্ছে 8 শেষ হচ্ছে। এবার টার্ন অ্যারাউন্ড টাইম বানাবো। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে কমপ্লিশন টাইম, যখন কমপ্লিট হয়েছে আর কখন ঢুকেছে তার মাঝের টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো 12 মানে 0, এগুলো দেখো প্রচুর কোশ্চেন কিন্তু সলভ আসতে পারে, এমসিকিউ কোশ্চেন। তো এই ধরনের প্রবলেমগুলো তুমি যদি বুঝে যাও, তো 12 মানে 0, 6 মানে 3 3, 17 মানে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম 12, 8 মাইনাস 6 2। এবার হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস বাস টাইম, মানে কতক্ষণ কমপ্লিট না সরি, এবার ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অন টাইম মাইনাস বাস টাইম, মানে কতক্ষণ টার্ন অরাউন্ড করেছিলে আর কতক্ষণ কাজে কাটিয়েছে তার মাঝের টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম। তাহলে 12 মাইনাস 7, তার মানে এটা 5, 3 মাইনাস 3 মানে 0, ওয়েট করতেই হয়নি। 12 মাইনাস 5 মানে 7, 2 মানে 2 মানে 0। তাহলে ওয়েটিং টাইম পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটার আমি ওয়েটিং টাইমও পেয়ে গেলাম। এবার রেসপন্স টাইমটা, এটাও যদি বের করতে চাই, রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে ফার্স্ট রেসপন্স মাইনাস অ্যারাইভাল টাইম। P1 এর ফার্স্ট রেসপন্স, ফার্স্ট রেসপন্স কেন বলছি, দুবার, একবার এখানে এসে একবার এখানে এসে। ফার্স্ট রেসপন্স 0, 0 মাইনাস 0, অ্যারাইভাল টাইম 0। এবার P2 ফার্স্ট রেসপন্স 3, 3 মাইনাস 3 0। তার মানে কি ফার্স্ট রেসপন্স মাইনাস অ্যারাইভাল টাইম P2 হয়ে গেল। P3 ফার্স্ট রেসপন্স কত, এখানে দেখো 12তে এসছে, 12ই ফার্স্ট রেসপন্স, 12 মাইনাস 5 মানে 7। নেক্সট P4 এর ফার্স্ট রেসপন্স কত, 6, 6 মাইনাস 6 মানে 0। তো এটা গেল রেসপন্স টাইম। তো এবার এভারেজ ক্যালকুলেট করতে যায় পরীক্ষার সময়। এভারেজ তো 4টে প্রসেস আছে, ইজিলি তোমরা বার করতে পারবে। যদি কমপ্লিশন টাইম এভারেজ বার করতে হলে তাহলে এই 4টে যোগ করে 4 দিয়ে ভাগ করবে। টার্ন অন টাইম যদি বার করতে 12 + 3 + 12 + 2 ডিভাইড বাই 4। ওয়েটিং টাইম যেটা মেনলি এখানে ওয়েটিং টাইম বার করতে দিয়েছিল 5 0 7 4, মানে 12/4 মানে 3 হয়ে যাবে। আর রেসপন্স টাইম 7/4। তো ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারে। ডেফিনেটলি তোমরা বুঝে গেছো যে কিভাবে এই প্রবলেমটা সলভ হয়। তো নেক্সট প্রবলেম আসছি। তো এগুলো কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বোঝাচ্ছি একবার খাতায় লিখে নাও, নাহলে কিন্তু প্রবলেমটা পারবে না সলভ করতে। এবার আছে একটা FCFS, একটা RR এর উপর একই প্রবলেমের উপর একটা কোশ্চেন সলভ করছি। প্রসেস আছে, অ্যারাইভাল টাইম আর বাস টাইম দেওয়া আছে। প্রসেস P1 P2 P3 দেওয়া আছে, অ্যারাইভাল টাইম 0 1 3, বাস টাইম হচ্ছে 5 7 4 দেওয়া আছে। তো এটার উপরে আমি FCFS and RR যে প্রবলেমটা সলভ করবো। RR এর ক্ষেত্রে ডেফিনেটলি কোয়ান্টাম টাইম লাগবে, কোয়ান্টাম টাইম দেওয়া আছে সাপোজ 3। তো ফার্স্ট কাজ হচ্ছে FCFS। FCFS হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে একদম, এটা মানে যে ঢুকে পড়বে তাকে তাড়াতে পারবে না, এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। তাহলে এটা কিউটা আগে দেখি কে এসছে, সবসময় রেডি কিউটা বানাবে, তারপর হচ্ছে ন্যাটচারটা বানাবে। তাহলে ইজিলি তোমরা এই পরীক্ষার সময় এগুলো একদম রাইট অ্যান্সার হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। প্রথম দেখলো P1 এসছে রেডি কিউতে, P1 কাজ পেয়ে গেল, পুরো P1 কমপ্লিট করে নেবে 5 অবধি। তারপর P1 শেষ করে বেরিয়ে যাবে। তার মাঝে কারা কারা ঢুকে গেছে দেখো, সবাই ঢুকে গেছে। যখন P1 কাজ করছিল তখন P2 ওদিকে ঢুকছে, P3 ওদিকে ঢুকছে। 5-এর মধ্যে 3 হচ্ছে অ্যারাইভাল টাইম, তাহলে ওরা একে ঢুকে গেছে, কিন্তু ওকে বাধা দিতে পারেনি, ওকে আটকাতে পারেনি, কারণ ও পুরো ফুল ফ্লেজে কাজ করে যাবে, ওকে ছাড়বেই না। অন্যগুলোতে কি হলো, অন্যগুলো চেকিং করছিল প্রিএমটিভে। দেখো এখানে কিন্তু কেউ যখন 5-এ কাজ করছিল ওকে কিন্তু P2 এলো, ঢুকে গেছে, P3 ঢুকে গেছে, কিন্তু ওকে ডিস্টার্ব করেনি। এরপর P1 যখন শেষ করে গেছে, P2 লাইনে পড়ে গেছে, P2 পুরো কাজটা করে নেবে। 12 হয়ে গেল, 7 5 12। তারপর P2 শেষ হলে P3 ঢুকে গেল, একদম সিম্পলি কাজটা হবে। তাহলে ও কমপ্লিট করে 16তে বেরিয়ে গেল কমপ্লিট। তাহলে একই রকম ভাবে প্রসেস করবে, অ্যারাইভাল টাইম বাস টাইম যেরকম ভাবে করো। প্রসেস হচ্ছে P1 P2 P3, অ্যারাইভাল টাইম 0 1 3, বাস টাইম 5 7 2 4। কমপ্লিশন টাইম বানাবে, কমপ্লিশন টাইম P1 এ কমপ্লিশন টাইম 5,
P2 কমপ্লিশন টাইম 12, P3 কমপ্লিশন 16। এবার হচ্ছে টার্ন অন টাইম বানাবে, টার্ন অন টাইম কমপ্লিশন টাইম অ্যারাইভেল টাইম 5 - 0 5, 12 - 1 11, 16 - 3 13। এবার ওয়েটিং টাইম বানাবে, ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অন টাইম মানে বাস টাইম 0 ওয়েট করতে হয়নি, 4 ওয়েট করতে হয়েছে, এটা 9 ওয়েট করতে হয়েছে। আর রেসপন্স টাইম, এটা রেসপন্স টাইম মানে ফার্স্ট রেসপন্স মানে অ্যারাইভেল টাইম 0 - 0 0, 5 - 1 মানে 4, 12 - 3 মানে 9। এবার এভারেজ তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে ইজিলি। তাহলে এটা গেল আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম। এবার একই প্রবলেমের উপর আমি যেটা আসছি সেটা হচ্ছে রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং। রাউন্ড রবিনে কি আসবে দেখো, রাউন্ড রবিনের ক্ষেত্রেও এটা স্লাইস টাইমটা অনুযায়ী কাজ হবে। সবার আগে কি এসছে, P1 এসছে। তো P1 যখন কাজ করছিল ওকে 3 অব্দি কাজ করতে দিতেই হবে, P1 কে 3 অব্দি কাজ করেছে, তার মাঝখানে এরা কিন্তু এসে গেছে, P2 এসে গেছে, P3 এসে গেছে। এরপর P1 কে কিন্তু ইন্টারাপ্ট করে দেওয়া হলো যে তুমি 3 অব্দি কাজ করতে পারবে, পুরো কাজটা কিন্তু হয়নি, 2 বাকি রইল। এবার P1 কে পাঠিয়ে দেওয়া হবে লাস্টে, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে যায়, P1 কে কিন্তু এটা একদম সার্কুলার কিউর মতো লাস্টে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কিউতে 4 রইল P2, P2 র কাছে 3 অব্দি সময় দেওয়া হলো, 3 দিনে 6 ও বাকি রইল 4। P2টা লাস্টে চলে গেল, P3 আগে গেল, P1 তারপরে P2 লাস্টে চলে গেল। এবার P3 ঢুকে গেল, P3 কে 3 দেওয়া হয়েছে, ও 3 এর মধ্যে কাজ করতে পারেনি, 1 বাকি রয়ে গেছে। তাহলে P1 আবার এগিয়ে গেল, P1 P2 P3 এটা এগিয়ে গেল। তাহলে P1 এবার কাজটা করলো, P1 কাজ করলো, বাকিটা করে ফেললো, কারণ P1 এর 2 বাকি আছে, শেষ হয়ে গেল, P1 টার্মিনেটেড। তাহলে কিউতে এখন P2 পড়ে রইলো, কিউ P2 কাজটা কমপ্লিট করে নিতে পারছে না, P2 হচ্ছে 4 আছে এখানে, 3 বাকি 15তে হলো। তারপর P2 আবার লাস্টে চলে গেল, P3 এগিয়ে গেল, P3 P2 হয়ে গেল, P2 কাজটা কমপ্লিট করে নিল, P3 কাজটা কমপ্লিট করে নিল, 16তে শেষ হয়ে গেল, এবং লাস্টে P2 পড়ে রইলো, এর বাকি আছে 1, সেটা কমপ্লিট হলো 17তে। তো এটা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। কিউতে যে অনুযায়ী অ্যারাইভেল টাইম আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এখানে অ্যারাইভেল টাইম মাস্ট খুব ইম্পর্টেন্ট, এবং যখনই কাজ শেষ হবে লাস্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার তাহলে প্রসেস করলে প্রসেস অ্যারাইভেল টাইম বাস টাইম এখানে দেখো P1 P2 P3 আর 0 1 2 আর বাস টাইম 5 7 4। কমপ্লিশন টাইম খেয়াল করো, P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে এখানে 12তে, P2 কমপ্লিশন টাইম হচ্ছে কোথায় 17তে, P3 কমপ্লিশন টাইম হচ্ছে 16তে। এবার আছে টার্ন অন টাইম কমপ্লিশন টাইম অ্যারাইভেল টাইম 12 16 14। ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অন টাইম মাইনাস বাস টাইম 7 9, এটা হচ্ছে 10। আর রেসপন্স টাইম ইজিলি পাবে, ফার্স্ট রেসপন্স মাইনাস 0 - 0, P2 ফার্স্ট 3 - 1 মানে 2, P3 ফার্স্ট রেসপন্স 6 - 4, 6 - 2 মানে 4। তো এবার এভারেজ ওয়েটিং টাইমটা তোমরা ক্যালকুলেট করে নাও, তাহলে হয়ে যাবে। তো এটা গেল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং অ্যালগরিদমের একটা এক্সাম্পল দিলাম। আমি দেখো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ রাউন্ড রবিন আর শর্টেজ অফ ফার্স্টে 3টে বেসিক অ্যালগরিদম আমি তার এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। এবার যে প্রবলেমটা আসে খুবই আসে সেটা হচ্ছে অপটিমাল FIFO LRU পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এখান থেকে কোশ্চেন আসবেই। তো এই 3টে প্রবলেম কিন্তু ডেফিনেটলি তোমরা ভালো করে দেখে নাও, এবং এখান থেকে যেটা বার করতে দেয় সেটা হচ্ছে পেজ ফল্ট। পেজ ফল্ট কি হবে, তো এখানে একটা পেজ রেফারেন্স দেওয়া আছে 1 2 3 2 4, বেশি বড় দেবে না, ডেফিনেটলি 1 3 2 4 1, এবং ফ্রেম দিয়ে দিচ্ছে, ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, এখানে ফ্রেম নাম্বার দিয়ে দেওয়া আছে 3, বলেছে অ্যাপ্লাই FIFO LRU আর অপটিমাল। তো 3টেই একসাথে আমি সলভ করে দিচ্ছি। তো এই ভিডিওটা এই প্রবলেমটা এই ভিডিওটা এই ভিডিওর লাস্ট প্রবলেম এটা। তো তোমরা ডেফিনেটলি এটা প্রত্যেকটা প্রবলেম খাতায় একবার লিখে প্র্যাকটিস করো, এবং বন্ধু বান্ধবের ডেফিনেটলি চ্যানেলটা শেয়ার করো। তো প্রথমে হচ্ছে এই যে নাম্বারগুলো দিয়েছে সেটা হচ্ছে FIFO-তে আসছে। FIFO-তে যখনই দেবে তো তোমরা প্রথমে নাম্বারগুলো আগে এরকম করে লিখে নেবে, তাহলে ভুলটা হবে না খাতাতে যখন পড়বে। প্রত্যেকটা 3টে করে ফ্রেম দিয়েছে, আইদার 3টে দেবে বা 4টে দেবে কোশ্চেনে। তো অনেক সময় 2টো দিলেও ভাবো কোনো প্রবলেম নেই। তো এরকম করে আগে বক্সটা বানিয়ে নেবে, ম্যাক্সিমাম 4 আর 3ই দেয়। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এরকম বক্স বানিয়ে নাও, প্রত্যেকটার জন্য তার পাশে তার কাছেই কিন্তু এই সংখ্যাগুলো লিখো, তাদের সুবিধা হবে পুরোটা ক্যালকুলেট করতে। 4 আর এটা হচ্ছে 1, প্রত্যেকটার মাথাতেই যে পেজগুলো আসছে কাজ করার জন্য, আর এগুলো হচ্ছে মেমোরি। FIFO বলছে প্রথম যেটা এসছে সেটা হচ্ছে ফার্স্টে লোড হয়ে যাবে, সেটা হচ্ছে পয়েন্ট করে দেবে 1, পয়েন্টেরটা খুব ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট মেমোরি লোকেশন, কিন্তু পয়েন্টেরটা শিফট হবে না এখন। তারপরে 3, তারপরে 3টে মেমোরিতে লোড হলো, এগুলো বলে পেজ ফল্ট, যেগুলো লোড হচ্ছে। তারপর 2 এসছে মানে 2টা এখানে অ্যাভেলেবেল আছে, তার জন্য এটা হিট, মেমোরির মধ্যে এখানে থাকলেই এটা হিট হয়ে যায়। তারপর 4 হচ্ছে যেখানে পয়েন্ট করেছে সেই জায়গায় বসবে, তাহলে 1 এর জায়গায় 4 2 3 পয়েন্টারটা সঙ্গে সঙ্গে নিচে কাউন্ট হয়ে যাবে, তার মানে নেক্সট টার্গেট 2।
তারপরে 2 4 1 3 হলো, পয়েন্টারটা আরো নিচে নেমে গেল। এবার 3 দেখো অ্যাভেলেবেল আছে, তার মানে হিট হয়ে গেল। যখনই অ্যাভেলেবেল থাকে সেটা হিট হয়ে যায় এবং পয়েন্টারটা যেরকম আছে সেরকমই রয়ে যায়। এবার 2 হচ্ছে 4 1 3 জায়গায় রিপ্লেসড হবে এবং সঙ্গে সঙ্গে পয়েন্টারটা উপরে উঠে গেল। এরপর 4 অলরেডি আছে, তার জন্য যেরকম আছে ইনট্যাক্ট সেরকমই রয়ে যাবে, হিট হয়ে যাবে। 1ও আছে অলরেডি, তাই যেরকম আছে সেরকমই থাকবে, হিট হয়ে যাবে। দেখো তাহলে অনেক সময় হিট বার করতে দেয়, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে পেজ ফল্ট বার করতে দেয়। তাহলে পেজ ফল্ট কটা হলো, তাহলে আমি পেজ ফল্টটা লিখে দিলাম। পেজ ফল্টটা কটা হয়েছে দেখো, 1টা 2টো 3টে, যেগুলো মিস সেগুলো পেজ ফল্ট। 4 5 6 6টা পেজ ফল্ট হয়েছে। তার মানে কি আমাদের দিয়ে দেওয়া ছিল কটা, 4 5 5 আর 5 10টা দেওয়া ছিল, তার মানে 4টে হিট হয়ে গেছে, তার পেজ ফল্ট পেয়ে গেল। তো পেজ ফল্ট কে বলা মিস। তো এখান থেকে পেজ ফল্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এলআরইউ করছি, এলআরইউ এখানেই করছি। একইভাবে তোমরা এলআরইউ করার সময় প্রত্যেকটার জন্য একটা করে বক্স বানিয়ে নেবে ডেফিনেটলি, না হলে কিন্তু প্রবলেমটা পরে গিয়ে অসুবিধা হবে, সলভ করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। 1 2 3, তারপরে 2 1 2 3 2 4, তারপরে 1, প্রত্যেকটা যেন আলাদা করে 3, তারপরে 2, নেক্সট হচ্ছে 4, ফাইনালি 1। তো এগুলো প্রথমে তোমরা বানিয়ে নিলে। এরপর দেখো এলআরইউ মানে হচ্ছে লিস্ট রিসেন্ট ইউজ, মানে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড টেকনিক। তো প্রথমে 1 যেরকম ছিল, পয়েন্টার কোনো কাজ নেই, প্রথমে ফিল আপ হয়ে গেল মেমোরিটা, প্রত্যেকটা দিয়ে ফিল আপ হয়ে গেল। এরপরে রিপ্লেসমেন্ট শুরু হয়। দেখো 2 অলরেডি আছে, তার জন্য কোনো প্রবলেম নেই, যেখানে আছে সেটা হিট হয়ে গেল। 4 রিপ্লেসড হবে 1 2 3 এর মধ্যে। দেখো ভালো করে বলছি, 4 রিপ্লেসড হবে 1 2 3 এর মধ্যে। কে আসছে, 2 পেয়ে গেছো, এখানে 3 পেয়ে গেছো, 1, তাহলে 2 3 1 এর উপর রিপ্লেসড হবে, তাহলে 4 2 3 হয়ে গেল, 4 2 3 হয়ে গেল। এবার 1 আসলো, 1 কার উপর রিপ্লেসড হবে, 4 2 3 এর মধ্যে। দেখি 4 পেয়ে গেলে, 2 পেয়ে গেলে 3 এর উপর 1টা রিপ্লেসড হবে, তাহলে 4 2 1, তাহলে 1টা রিপ্লেসড হয়ে গেল। কারণ এই দিক থেকে ব্যাকওয়ার্ড দেখবে, তোমরা ভাবছো যে পরে আবার যদি থাকে না, একবার যদি কাউকে দেখে নাও 4 2 3 এর মধ্যে 4 2 3 আরো 2 আছে না, এই 3টাই হচ্ছে লাস্ট আছে, পরে 2 দেখলে চলবে না। এখন দেখা হয়ে গেছে মানে আর পরে দেখা যাবে না। তাহলে এদের থেকে ব্যাকওয়ার্ডে যেটা অনেকখানি আগে ইউজ হয়েছে তাকেই রিপ্লেস করো। তো 4 2 1 হয়ে গেল। 3 দেখো 4 2 1 এর মধ্যে দেখো 1 পেয়ে গেলে, 4 পেয়ে গেলে, এরপর দেখো 2 পেয়ে গেলে, তার মানে 2টা অনেক আগে ইউজ হয়েছে, 2কে রিপ্লেস করে দাও। 4 3 1, বুঝো ভালো করে। এরপর 2 আছে, তাহলে 4 3 এর মধ্যে 3 পেয়ে গেছো, 1 পেয়ে গেলো, 4 পেয়ে গেছো, 4 এর উপর 2 3 1 হয়ে গেল। এবার 4 2 3 1 এর মধ্যে দেখে এখানে দেখো 2 এখানে পেয়ে গেল 3 1, তাহলে 1 এর উপর হবে 2 3 4। এবার 1 4 2 3 4 এর মধ্যে দেখে 4 পেয়ে গেলে, 2 পেয়ে গেলে 3, তাহলে 2 1 4। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম কিন্তু মিস বেশি বেড়ে গেছে। মিস কতগুলো হয়েছে, মিস এখানে দেখো 9টা হয়ে গেছে, হিটে মাত্র 1টা হয়েছে। তো আরেকবার বুঝে নাও জিনিসটা কি হচ্ছে। 1 বসলো, তারপরে 2 বসলো, তারপর 1 2 3 আসলো, এবার 2 আসলো, হিট হয়ে গেছে 4। 1 2 3 এর মধ্যে থেকে 2 পেয়ে গেল, 3 পেয়ে গেল, 1, তাহলে 1 এর উপর 4 বসে পড়েছে। এবার 4 2 3 এর মধ্যে 1 বসবে, তাহলে 4 পেলো, 2 পেলো, 3 এর উপর 1 বসলো, 3 বসবে। দেখো 1 পেয়ে গেছে, 2 4 পেয়ে 2 এর উপর 3 বসে গেছে, তবে 2 4 3 পেয়ে গেছে, 1 পেয়ে 4 4 এর উপর 2 বসে গেছে। এবার 4 2 3 1 এর 3 2 1 এর উপর বসে গেছে, ফাইনাল 1 বসবে, তাহলে 4 3 3 এর উপর বসে গেছে। তো এইভাবে আমরা এখানে মিস পেয়ে গেছি, কিন্তু 9টা, একটা মাত্র হিট হয়েছে। তো কিন্তু খুব কেয়ারফুলি দেখো, আমার চ্যানেলে তোমরা যে শর্টস আছে, প্রচুর সাবজেক্টের শর্টস আছে, ওই শর্টস গুলো তোমরা দেখে যাও প্রত্যেকটাই, ডেফিনেটলি তোমাদের যে কার প্রবলেম গুলো সলভ করতে সুবিধা হবে। তো এই ধরনের প্রচুর প্রবলেম আমার শর্টসে দেওয়া আছে চ্যানেলে। তো লাস্ট যে প্রবলেমটা আছে সেটা অপটিমাল, তো এটাকে আমি সলভ করে নিচ্ছি। তাহলে তোমরা এই ভিডিওতে ম্যাথমেটিক্যাল যে ওএস এর প্রবলেম গুলো সেগুলো আমি সলভ করলাম। পরে আরো ভিডিও নিয়ে আসবো যেখানে আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা ডেফিনেটলি আরো পাবে। তো এখানে দেখো অপটিমাল আসছে, অপটিমাল মনে করি সবসময় বেস্ট যেটা সলিউশন দেয়। তো এটা ফার্স্টেই একইভাবে তোমরা কাজ করবে, 1 এর জন্য বানালে, 2 এর জন্য বানালে, প্রত্যেকটা আগে 3টা ফ্রেম আছে সেই অনুযায়ী বানিয়ে নেবে আগে। তারপরে এটা 2 আছে, নেক্সট 4 1 3 2 4 আর 1। তো এটা ফার্স্টে আগে বানিয়ে নিলে। এবার অপটিমাল হচ্ছে ফরওয়ার্ড টেকনিক, যেরকম ব্যাকওয়ার্ড হচ্ছে একটু ফরওয়ার্ড। প্রথমে 1 আসলো, 1 ভরবে, পয়েন্টে লাগবে না, 2 আসলো, তারপর 3 আসলো, ফিল আপ হয়ে গেল। এবার 2 আছে অলরেডি, হিট। এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে হিট হচ্ছে, কিন্তু 2টা আছে বলে। 4 দেখো 4 কার উপর বসবে, 1 2 3 এর মধ্যে সবচেয়ে দূরে যে আছে, সবচেয়ে দূরে, যদি 3টেই দূরে না থাকে তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। 1 2 3 এর মধ্যে সবচেয়ে দূরে কি আছে, 1 পেয়ে গেলে, 3 পেয়ে গেলে, 2 পেয়ে গেলে, পরে আর একবার 1 আছে দেখতে পারবে না, তাহলে
এক পেলে 3 পেলে 2, 2 এর উপর 4 রিপ্লেস হলো, তাহলে 1 4 3, ভালো করে বোঝো 1 4 3। এবার 1 দেখো, তার মানে কি 1 2 3 এর মধ্যে 4 এর পর থেকে দূরে 1 3 2, মানে সবচেয়ে দূরে যেটা আছে, পরে একবার দেখা হয়ে গেলে আর হবে না, তাই 3টার 2টার উপর রিপ্লেস হলো। এবার 1 হলো হিট, তাহলে এটা হিট হয়ে গেল। তারপরে দেখো 3, এটাও হিট হয়ে গেল। এবার দেখো 2 রিপ্লেসড হবে। 1 4 3 এর মধ্যে সবচেয়ে দূরে কি আছে, 4 পেয়ে গেছো, 1 পেয়ে 3তে নেই, যে নেই সে মানে সে আরো দূরে কোথাও আছে, তাই 3 এর উপর এটা রিপ্লেস হয়ে গেল, 1 4 2 হয়ে গেল। এবার দেখো 4ও আছে, তার মানে হিট হয়ে গেল, 1ও আছে, এখানে অলরেডি হিট হলো। সবচেয়ে কিন্তু ম্যাক্সিমাম হিট প্রডিউস করে অপটিমাল। তাহলে মিস কটা পেলাম, দেখো 5টা হিট হয়ে গেছে, তাহলে 1 2 3 4 5, একদম সিম্পলি মাইনাস করলে হয়ে যাবে। নাম্বারে মিস মানে পেজ ফল্ট আমি পেয়ে গেলাম, পেজ ফল্ট হয়ে গেল 5। তো এই ভিডিওতে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো ডিসকাস করলাম অপারেটিং সিস্টেমে, সেটা তোমরা ডেফিনেটলি দেখে যাও এবং প্রত্যেকটা প্রবলেম সলভ করে যাও। কামিং আরো কিছু প্রবলেম নিয়ে আসবো তোমাদের জেকা পরীক্ষার আগে, সব সাবজেক্টে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো তোমরা শিখে গেলে ডেফিনেটলি তোমাদের কাজে লেগে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডেফিনেটলি চ্যানেলটা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ very much for watching this video. Share and subscribe it. Thank you.